নমস্কার, আমি সোনালী ধর, সীমান্ত চেতনা মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পাদিকা। আমাদের এই কাজটা হচ্ছে সীমান্ত চেতনা মঞ্চ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে বর্ডার, একদম 0 পয়েন্ট থেকে আমরা কাজ করি। এটা পুরোটাই হচ্ছে নন পলিটিক্যাল। আর আমাদের ওখানে যে 0 পয়েন্টের যে আমাদের যে পশ্চিমবঙ্গে যে বর্ডার এরিয়া আছে, এখানে পশ্চিমবঙ্গে 3টে ইন্টারন্যাশনাল বর্ডার আছে। একটা হচ্ছে নেপাল, ভুটান আর একটা হচ্ছে বাংলাদেশ। সবচেয়ে লংগেস্ট বর্ডার হচ্ছে বাংলাদেশের সাথে, সেটা 2217 কিলোমিটার। এই যে এতটা যে লংগেস্ট বর্ডার আমরা যে পশ্চিমবঙ্গকে টাচ করেছে, সেই যে বর্ডারে আমরা দক্ষিণবঙ্গে থাকি, এখানে দুটো আছে, একটা হচ্ছে ল্যান্ড বর্ডার আর একটা হচ্ছে জল বর্ডার। জল বর্ডার হচ্ছে 158 কিলোমিটারের মতো রয়েছে, এটা হচ্ছে আপনার সুন্দরবন এরিয়াটায়। আর ল্যান্ড বর্ডারটা আপনার সাউথ চব্বিশ পরগনা থেকে পুরোটা শুরু হচ্ছে। এবার এই যে বর্ডারে যে 0 পয়েন্টের যে মানুষরা রয়েছে, তাদের যে মানে সুবিধা অসুবিধা, তাদের যে দেশাত্মবোধক, এই নিয়েই আমাদের সীমান্ত চেতনা মঞ্চের কাজ। এবার এই সীমান্ত চেতনা মঞ্চের সামনে আমাদের আসতে হচ্ছে 16ই ডিসেম্বর বিজয় দিবস। ওটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং আমার সীমান্ত চেতনা মঞ্চ থেকে আমরা এটা একটি কার্যক্রম করে থাকি। সেই বিজয় দিবস সম্পর্কে আমাদের মধ্যে যাকে আমরা পেয়েছি, যিনি এই বিজয় দিবস সম্বন্ধে বলবেন, তিনি হচ্ছেন প্রফেসর দেবাশিস চৌধুরী। উনি হচ্ছে প্রফেসর প্লাস হচ্ছে এনসিসির ক্যাপ্টেন। উনি আজকে আমাদের মধ্যে রয়েছেন এই অনুষ্ঠানে, সীমান্ত চেতনা মঞ্চের পডকাস্টে। উনি এই বিজয় দিবস সম্বন্ধে আমাদের যদি কিছু আলোকপাত করেন খুব ভালো হয়। সোনালীকে অনেক নমস্কার, সাধুবাদ। এবং আজকে আমরা এখানে বিশ্ব সংবাদ কেন্দ্রে বসে আছি। সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের যারা শ্রোতা বন্ধুরা যারা যোগ করবেন, যারা দেখছেন, তাদের সবার ক্ষেত্রে বলা একটা বিষয় যে দেখুন, এটা দুটো দুটো দিক আছে। একটা হচ্ছে তার সামরিক দিক আছে 16ই ডিসেম্বরে, যেটা ভারতের সেনাবাহিনীর একটা বিরাট বড় একটা তার উপলব্ধি, একটা সাকসেস। একটা সেনাবাহিনী যেভাবে কাজ করে তার একটা বিজয়, সেনাবাহিনীর বিজয়। একই সাথে রাষ্ট্র হিসেবে, সমাজ হিসেবে, দেশ হিসেবে তার কূটনীতি, তার ডিপ্লোমেসি, তার রাজনীতি এবং সমাজ হিসেবে, দেশ হিসেবে আমাদের যে একটা চেতনা, আমাদের যে একটা আমাদের যে পরিচয়, সে তার একটা বিজয় আছে, তার একটা সম্মানের দিন, যে আমরা আমাদের আত্মপ্রকাশের মতন একটা বিষয় আছে এখানে। কারণ আমার জানতে হবে যে 16ই ডিসেম্বরের আগে যেটা ঘটেছে সেটা 65 সাল থেকে সেখানে বীভৎস নারকীয় মানে গণহত্যা থেকে শুরু করে হিন্দু সমাজের উপরে, বিশেষ করে হিন্দু সমাজ, হিন্দু পরিবারদের উপরে, যেই 65 সাল থেকে ইয়াহিয়া খান, তারপরে টিকা খান আর এই যত মিলিটারি শাসক পাকিস্তানের হয়েছে, তাদের যে খান বাহিনী, তাদের যে রাজাকার বাহিনী, যে ধর্মীয় ধর্মান্ধতা, যেটা ইসলামীয় ধর্মান্ধতা ইস্ট পাকিস্তানে, সেটা যেভাবে আক্রমণ এনেছিল হিন্দুদের উপরে, এবং 1 কোটি প্রায় 1.5 কোটি উদ্বাস্তু, আহ প্রায় 90% হিন্দু, 90% হিন্দু উদ্বাস্তু। সেই 71-এর আগে, 65 থেকে 71-এর মধ্যে প্রায় 1 কোটির উপরে হিন্দু উদ্বাস্তু ভারতে চলে আসে, পশ্চিমবঙ্গে চলে আসে। এই সমস্ত বিষয়টাকে নিয়ে ভারতবর্ষ রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে, তারপরে আরএসএস সংগঠন হিসেবে, সংঘ একটা সংগঠন হিসেবে আমরা যেটা ভেবেছিলাম, আমরা যেটা করতে পেরেছি সামগ্রিকভাবে, সামরিকভাবে, রাজনৈতিকভাবে, সব মিলিয়ে আমরা যেটা করতে পেরেছি, সেই বিজয়টার বিজয় দিবসই হচ্ছে 16ই ডিসেম্বর। সামরিক বিজয় আছে, আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের একটা আত্মপ্রকাশ আছে, আমাদের আমাদের একটা জায়গা তৈরি হয়েছে, যে আমরা একটা দেশ তৈরি করতে পেরেছি। একটা দেশ, যে দেশের মূল স্পৃহা, মূল আত্মা ছিল ভাষা আন্দোলন, 50-এর দশকের ভাষা আন্দোলন। বাংলা ভাষাকে নিজে, বাঙালির যে ঐতিহ্য, বাংলা ভাষার যে গৌরব এবং বাংলা ভাষার জন্য যে মনের মধ্যে টান, এবং এটাকে যে আমরা স্থাপন করতে পেরেছি, প্রতিস্থাপিত করতে পেরেছি, ভাষা আন্দোলনটাকে যে আমরা সাকসেস করতে পেরেছি, এটা হচ্ছে 16ই ডিসেম্বর, সেই সেই বিজয় উৎসব। আমরা ভাষা আন্দোলনকে আমরা বিজয় আনিয়েছি, সাকসেস করেছি। আমরা বাঙালির চেতনা, বাঙালি ঐতিহ্য, বাঙালির যে কবিগুরু থেকে শুরু করে বাঙালির যে সমস্ত বাঙালি কালচার, সেটাকে আমরা বিজয় আনতে পেরেছি, তার বিজয় উৎসব। আজকে সেটা কোথায় কি পরিণত হয়েছে সেটা অন্য বিষয়। আজকে যেখানে গেছে পুরো বিচ্যুতি ঘটেছে, কিন্তু 71-এ আমরা যেটা করতে পেরেছিলাম সেটা হচ্ছে বাঙালির জয় করতে পেরেছিলাম। বাঙালি সভ্যতা, সংস্কৃতি, বাংলা ভাষা আমরা জয় করতে পেরেছিলাম, আমরা বিজয় আনতে পেরেছিলাম, তাকে আমরা দাঁড় করাতে পেরেছিলাম বিশ্ব পটলে। সেই জন্য আমাদের এই যে সাকসেস, আমাদের যে বিজয়, সেটা আন্তর্জাতিক ভাবে মাতৃভাষা দিবসের
তার তার একটা সম্মান পেয়েছে আমাদের এই চেষ্টার ফলে, আমাদের এই বিজয়ের ফলে। তো সেই জন্য শুধু সামরিক বিষয়টা নয়, রাষ্ট্র হিসেবেও যে আমাদের একটা সাফল্য, রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে আমাদের একটা সাফল্য 16ই ডিসেম্বর, এটা মনে রাখতে হবে। আজকে তার প্রাসঙ্গিকতা আরো বেড়ে গেছে। আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশ কিভাবে বিচ্যুতি ঘটেছে বাংলাদেশে। যেই বাংলা সভ্যতা সংস্কৃতি, যার ধারক বাহক তাসলিমা নাসরিনের মতন লেখিকা, উনি মুসলিম কিন্তু উনি বাঙালি সভ্যতার সংস্কৃতির উনি ধারক বাহক। উনি আজকে বিলাপ করছেন। কত ওখানে যারা শুভবর্তী সভ্য, যারা যারা মুক্তমনা যারা আছেন, বাংলায় গান করেন মুসলমান, তাদের উপরে নিগ্রহ হচ্ছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে। তো এই যে বাঙালি সভ্যতার উপর যে আক্রমণ হয়েছে, এর মানেই আমরা 71-এ যেটা পেয়েছিলাম সেটা কোনো কারণে আমরা আজকে হারাতে চলেছি। সেই জন্য 16ই ডিসেম্বরের প্রাসঙ্গিকতা আরো বেশি। কারণ 16ই ডিসেম্বর প্রতিস্থাপিত করেছিল বাঙালি সভ্যতাকে, বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, বাঙালি আইডেন্টিটি, আমাদের ভাষাকে স্থাপন করেছিল। আমাদের বাংলা ভাষাকে নিয়ে একটা দেশ তৈরি হয়েছিল। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু আমাদের গৌরব ছিল যে আমাদের বাংলা ভাষার ভিত করে একটা দেশ আছে পৃথিবীতে। কিন্তু আজকে সেটা যখন আবার ওরা পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে, যেই পাকিস্তানকে খণ্ডিত করে আমরা বাঙালিদের জন্য, হিন্দু মুসলমান উভয়ই বাঙালিদের জন্য আমরা দেশ দেশ বানিয়ে দিয়েছিলাম, সেটা আজকে আবার পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে, আবার সেই উর্দুকে আবার স্থান দিচ্ছে। তাহলে গোটা সময়ের চক্রটা ঘুরে আবার সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান হচ্ছে। আমরা যেটা স্থাপন করতে পেরেছিলাম, যে সাফল্য আমরা পেয়েছিলাম, সেটা আবার আমাদের হাত থেকে চলে যাওয়ার সময় চলে আসছে। একটা 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 দুরূহ সন্ধি হচ্ছে। মানে সেই জন্য 16ই ডিসেম্বর অনেক অনেক বেশি প্রাসঙ্গিক আজকে। যে আমরা যেটা পেয়েছিলাম 16ই ডিসেম্বর 1971 জাতিগত ভাবে, সেটা আমাদের হাত থেকে চলে যাওয়ার একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ওরা কবিগুরুর ওখানে মূর্তি ভাঙছে, কবিগুরুকে অসম্মান করছে, তার কবিতা বাদ দিচ্ছে। যদি কবিগুরু বাদ হয়ে যায়, তাহলে বাংলা ভাষা বাদ হয়ে গেল। বাংলা ভাষা বাদ হয়ে গেলে কোন কোন অর্থে ওটা বাংলাদেশ থাকছে? তাহলে ওটা কোনো এমিরাত হয়ে যাবে, কোন একটা ইসলামিক রিপাবলিক হয়ে গেল। তাহলে ওরা নামই দিয়ে দিক এমিরাট অফ ইস্ট পাকিস্তান, ওরা আবার পাকিস্তান নামে ফিরে যায়। বাংলা নামটা রাখার তো কোনো যৌক্তিকতা নেই ওদের। এই জায়গা, এই জন্য 16ই ডিসেম্বর ইম্পর্টেন্ট। সামরিক দিকটা যদি একটু বলি, 13 দিনের অভিযান, দুটো জিনিস সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস হয়েছে সামরিক দিক থেকে, যেটা আমরা এনসিসির মধ্যে, যেটা আমাদের আমরা মিলিটারি হিস্ট্রিতে যেটা আমাদের পড়ানো হয়, বড় বড় অভিযানগুলোর মধ্যে 71 একটা বিরাট বড় অভিযান ভারতীয় সেনা। দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সামরিক অভিযান যখন হয়, তখন সবসময় প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, যে কোনো সেনাবাহিনী যখন কোনো অভিযানে নামে, তখন সব জিনিস চিন্তা বিবেচনা করে নিয়ে একটা প্ল্যানিং করা হয়, যাতে ক্ষয়ক্ষতি কম হবে এবং সাকসেস দ্রুত হবে, তাড়াতাড়ি যাতে এমটাকে হাসিল করা যাবে, যাতে পাওয়া যায়, বিজয়টা যাতে তাড়াতাড়ি হয়, যাতে খরচাটা কম হয়, ক্ষয়ক্ষতি যাতে কম হয়। তো সেইভাবে নানানভাবে প্ল্যানিং করা হয়। একটা প্ল্যান যদি ফেল হয়ে যায়, তাহলে দ্বিতীয় একটা প্ল্যান রেডি থাকে, দ্বিতীয়টা ফেল হয়ে গেলে তৃতীয় নম্বর প্ল্যান রেডি থাকে। যে কোনো যুদ্ধে আমরা জানি, হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার রাশিয়ার উপরে বিরাট বড় অংশ রাশিয়ার দখল করে নিয়েছিল। এটা বিরাট বড় সাফল্য ছিল হিটলারের। পরে হিটলার হেরে গেল, আবার যখন সব পরিবর্তন হলো। কিন্তু যখন হিটলার জিতছিল, তখনও যেই দ্রুতগতিতে হিটলার জিতেছে, প্রায় সেরকম দ্রুতগতিতে আমরা জিতেছি। হিটলার যেই স্পিডে, যেটাকে ব্লিটজক্রিগ বলা হয়, মানে মানে দ্রুত গতিতে যে যুদ্ধটা হয়, মানে একদম ফাস্ট, মানে শত্রু সময় পাবে না নিজের ডিফেন্সটাকে রেডি করার, শত্রু সময় পাবে না বুঝে ওঠার যে কি হলো, তার আগে শত্রুকে নিস্তারাবোধ করে দেওয়া। এই যে পরিকল্পনা ছিল, ভারতীয় সেনা সেটা করে দেখিয়েছিল। যেভাবে রাশিয়া দখল হয়েছিল দ্রুত গতিতে, ওই একদম ব্লিটজক্রিগ মোডে দ্রুত গতিতে পুলিশ পাকিস্তান দখল হয়েছিল। কিন্তু হিটলারের থেকে বড় সাফল্য আমাদের কোথায় ছিল? হিটলার যখন করছিল অপারেশন বারবোসাতে, তখন হিটলার অনেকগুলো অভিযানে, অনেকগুলো অপারেশনে প্ল্যান এ ফেল হয়ে গেছে, প্ল্যান বি করতে হয়েছে, প্ল্যান বি ফেল হয়ে গেছে, প্ল্যান সি করতে হয়েছে। কিন্তু 71-এর এই যে সামরিক অভিযান, এটা মিলিটারি হিস্ট্রিতে লেখা আছে যে এই অভিযান একমাত্র খুব বিরল অভিযান, যেখানে ইন্ডিয়ান আর্মি যেটা 1 নম্বর প্ল্যান করেছিল, প্ল্যান এটাই সাকসেসফুল হয়েছিল। কোথাও প্ল্যান বি বা সি অ্যাপ্লাই করতে হয়নি ভারতীয় সেনাকে। যেটা প্রথম প্ল্যান ছিল সেটাই সাকসেস হয়েছে। অর্থাৎ ভারতীয় সেনা যেইভাবে প্ল্যানটা করেছিল, এত নিখুঁত ছিল প্ল্যানটা, তাকে ওখান থেকে সরতে হয়নি। এবং ভারতীয় সেনার কাছে যে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, যুদ্ধের প্ল্যান
তখনই সাকসেসফুল হবে যদি শত্রুর সমস্ত জানকারি আগে থেকে থাকে। শত্রুর সমস্ত কোথায় কোথায় শত্রু আছে, কোথায় সে ডিফেন্স করে রেখেছে, কোথায় তার প্রতিরোধ গুলো আছে, শত্রু আক্রমণটা কোথা থেকে করতে পারে, শত্রুর প্রতিউত্তর কোথা থেকে আসতে পারে, সমস্ত ইন্টেলিজেন্সটা থাকলে সেনা ঠিক নিজের জায়গা মতন খুঁজে নিয়ে প্ল্যান করে সে বেরিয়ে যাবে, ধ্বংস করতে করতে চলে যাবে। অর্থাৎ ভারতীয় সেনার কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট, আইবি রিপোর্ট 1 নম্বর ছিল। পুরো নকশা রেডি ছিল ভারতের কাছে, কোথায় পাকিস্তানি সেনা আছে না আছে। এবং অভিনব যেটা ছিল এই প্ল্যানে, এক তো এটাতে প্ল্যান বি সি ব্যবহার করতে হয়নি, খুব দ্রুত গতিতে হয়েছে। মানে মানে কোনো পাকিস্তান কোনো প্রত্যুত্তর দিতেই পারেনি এই যুদ্ধে, কোনো একটা জায়গায় ডিফেন্স দাঁড় করাতেই পারেনি। এত ইন্টেলিজেন্স ভালো ছিল ভারতীয় সেনার কাছে। ভারতীয় সেনা সব জানতো পাকিস্তানের আট ঘাট কোথায় আছে, পাকিস্তানের সব জানতো, সেখানে দ্রুত গতি ঢুকে গেছে। আর সবচেয়ে যেটা পাকিস্তান সেনা যেখানে সবচেয়ে বেশি যেটা ওর বিপর্যয় হলো, পাকিস্তান সেনা বুঝতেই পারেনি যে আলটিমেটলি ভারতের প্ল্যানটা কি ছিল, ভারত সেনার প্ল্যানটা কি ছিল। ওরা ভেবেছিল যে অল্প একটু করে জায়গা দখল করে 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 কিছু একটা যেটা নর্মাল যেটা হয় সেটা করবে। কিন্তু 71-এর যুদ্ধের সবচেয়ে অভিনব বিষয় ছিল যে এটা খুব খুব মানে খুব বোল্ড প্ল্যান যাকে বলা হয়, খুব দুঃসাহসিক প্ল্যান। এটা খুব কম সেনাবাহিনী করতে পারে এত দুঃসাহস। আমাদের সেনা বা ভারতের সেনার দুঃসাহসিক কাজ এটা ছিল, ডাইরেক্ট ঢাকা দখল করাটা অভিযান ছিল। ভারতীয় সেনা ঠিক করে নিয়েছিল যে আমরা ডাইরেক্ট ঢাকা দখল করে নেবো, একদম যেখানে ওদের সবচেয়ে কেন্দ্র, যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী পাকিস্তান সেনা, ঢাকাতে ওদের ছাউনি, ওদের ব্যারেক, সমস্ত যুদ্ধ সামগ্রী, সবচেয়ে বেশি ডিফেন্স ও ঢাকাতে রয়েছে পাকিস্তান সেনা। ওটাকে দখল করবো, রাস্তায় কোথাও দাঁড়াবো না, কোথাও সব জায়গা বাইপাস করে ডাইরেক্ট ঢাকা দখল করবে। এটা আমার সবচেয়ে দুঃসাহসিক একটা প্ল্যান। এরকম খুব বিরল প্ল্যান আর্মি জেনারেলরা সাধারণত এই প্ল্যান করতে সাহস পারে না, বড় বড় আর্মি জেনারেল এরকম সাহস পায় না, একদম ডাইরেক্ট সেন্টারটাকে দখল করে নেবে। তারপর চাণক্যও বলেছে, আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধের কৌশল আমরা জানি যে অনেক সময় ধার দিয়ে একটু একটু করে যেখানে ভাতটা কম গরম, সে ভাতের মাঝখানে হাত দিতে সবচেয়ে গরম, সেগুলো সাইড দিয়ে খাবলা একটু একটু খাবলে খাবলে যেতে হয় সেন্টারে। পাকিস্তান তাই ভেবেছিল ভারতীয় সেনা সেটাই করবে, খুলনা দখল করবে, তারপরে যশোর করবে, রাজশাহী করবে, আস্তে 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 ঢাকার দিকে এগোবে। একদম ভাবতে পারিনি যে ডাইরেক্ট একদম ওদের সেন্টারে আমরা ঢুকে পড়বো, ডাইরেক্ট ঢাকা দখল করবো। ভারতীয় সেনা সেখানে কোনো জেলা দখল করেছিল না 71-এর যুদ্ধে, সরাসরি কি ঢাকা দখল করে নিয়েছিল। ফলে যেহেতু একদম পুরো ওদের সেন্টারও ধরে ফেলা হয়েছিল, দ্বিতীয় যে সাফল্যটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় মানে সারেন্ডার মিলিটারি হিস্ট্রিতে 71-এর যুদ্ধে হয়েছিল। 93,000 সৈনিক শুধু তার গুলি গোলা বারুদ মানে অস্ত্র শস্ত্র নিয়ে সারেন্ডার করেনি, প্রায় 2 মাসের মতো তাদের কাছে রসদ ছিল, চাল ডাল তেল নুন 2 মাসের মতো রসদ ছিল। ওদের কাছে যে অ্যামুনিশন ছিল, তারা মিনিমাম আরো 20 দিন, প্রায় 1 মাস ওরা যুদ্ধ করতে পারতো। ওদের 1 মাসের মতো যুদ্ধ সামগ্রী ছিল, 2 মাসের মতো তাদের কাছে খাবার দাবারের ব্যবস্থা ছিল। এটা নিয়ে 93,000 সৈনিক সারেন্ডার করেছে। পাকিস্তানের 93,000 সৈনিক খুব যুদ্ধ করে হেরে গিয়ে বন্দুক গুলি শেষ হয়ে গেছে, বন্দুক ভেঙে গেছে, চাল ডাল শেষ হয়ে গেছে, তারপরে সারেন্ডার করেছে তা নয়। 93,000 সৈনিক সমস্ত যুদ্ধ সামগ্রী 2 মাসের খাবার নিয়ে সারেন্ডার করেছে। এরকম বিপর্যয়ের কোন সেনার হয়নি যা পাকিস্তান সেনার হয়েছিল। আর এরকম সাফল্য, এরকম গৌরবশালী সামরিক জয় মিলিটারি হিস্ট্রিতে খুব রেয়ার, খুব বিরল। এটা মানে ধারণার অতীত এটা। সেই জন্য আমাদের রাষ্ট্র হিসেবে সাফল্য, আমাদের সেনাবাহিনীর সেনা মানে সেনার কাজের তাদের মিলিটারি অপারেশন হিসেবে তার সাফল্য সামগ্রিকভাবে, আর বাংলাদেশে যা ঘটছে এটাকে মাথায় রেখে 16 ডিসেম্বর প্রাসঙ্গিক আরো বেড়ে যায়। এরকম মানে আমাদের এইভাবে বিচার করা উচিত। আপনার কাছ থেকে খুব ভালো তথ্য পেলাম, অনেক ধন্যবাদ এর জন্য। একটা খুব ভালো ইম্পর্টেন্ট তথ্য যেটা অনেকেই জানে না। আজকে আপনার এই বক্তৃতা অনেকে শুনবে এবং তাতে এই বক্তব্যতে অনেকেই এটা জানতে পারবে যে ওই সময় যে একটা ইন্ডিয়ান আর্মি যে সোজা গিয়ে, আমি সত্যি কথা এটা ভাবাটা কিন্তু খুব ডিফিকাল্ট, একদম মেন পয়েন্টে গিয়ে ধরাটা এটা সত্যি। কারণ ওরা কিন্তু ডিফেন্স সেভাবে তৈরি করেছিল, ওরা খুলনাতে একটা ডিফেন্স তৈরি করেছিল, রাজশাহীতে করেছিল, ওরা এটাই ভেবেছিল। কেননা নর্মাল মিলিটারি অপারেশন ওইভাবেই হয়, এটা যে অ্যাবনর্মাল
মানে মানে যেটা স্বাভাবিক থেকে সরে গিয়ে ভারতের সেনা যে চেষ্টাটা করবে এইটুকু ওরা ভাবতে পারে, ভারতীয় এইটুকু ওরা আর্মিকে ভাবতে তো পারে। সবসময় আমি স্যালুট জানাই। একদম আর ভারতের ভাবতেই পারে না, ভারতে আমি সত্যি কথা, যেখানে আমি অনেক কিছু বদ্রীনাথে যেখানে এত বড় ঘটনা হলো, কেদারনাথ, আর কেউ নেই, ইন্ডিয়ান আর্মি সেখানে হাজির। একদম ইন্ডিয়ান আর্মি সত্যি এটা যে ওদের বুদ্ধি, এটা কিন্তু সত্যি কথা এখনো পর্যন্ত। একদম যার অনেক ধন্যবাদ মানে আপনাকে। যেটা একদম মানে যেটা কেউ এক্সপেক্ট করছে না, হ্যাঁ, যেটা ওরা আশা করছে না, ওই প্ল্যানটা করেছিল। এই জন্য যেমন মেনেক শাহকে এটাও আমাদের স্বীকার করতে হবে যে তখন যেমন মেনেক শাহ কিন্তু অনেকটা ইন্দিরা গান্ধীর সঙ্গে, তখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে কিন্তু তার একটু বচসাও হয়েছিল, তার মতবিরোধও হয়েছিল। কারণ ইন্দিরা গান্ধী চাইতেন যে তখন গ্রীষ্মকালে বা বর্ষাকালে ওনার যা কূটনীতিক হিসেবে ওনার যে সফরগুলো হয়েছিল আমেরিকাতে, এবং তখন তো কোল্ড ওয়ার সিচুয়েশন ছিল, শীত যুদ্ধের বিষয়তে উনি ওনার মানে কূটনীতি এবং ইন্টারন্যাশনাল রিলেশন হিসেবে উনি যেটা ভেবেছিলেন সেটা জুলাই অগস্ট সেই সময়টা ভেবেছিলেন যে জেনারেল মেনেক শাহ ওখানে অবজেকশন করেন, বলে আপনি সেনাকে একটা কাজ করতে বলছেন, যে কাজটা সেনা সেই সময় করতে পারবে না, আপনার ইচ্ছে মতন তো হবে না, আপনি বলেছেন যে একটা কাজ করতে হবে, এবার ওটা সাফল্য ভাবে করার, সঠিকভাবে করার ওটা দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিন, সেই জন্য জেনারেল মেনেক শাহ এই শীতের সময়টা উনি চয়েস করেছিলেন। 3 থেকে 4 মাস সেখানে তখনকার প্রধানমন্ত্রী, ওনাকেও সাধুবাদ জানাতে হবে, 3 থেকে 4 মাস উনি কূটনৈতিক সফরগুলো করলেন, বিভিন্ন দেশগুলোতে ঘুরলেন, সব জায়গায় একটা ভারতের পক্ষে একটা, এবং হিউম্যানিটেরিয়ান যে ক্রাইসিস, এই যে একটা রিফিউজি ক্রাইসিস, এটা নিয়ে পুরো বিশ্বে একটা তার আলোড়ন করা, তার মানে অ্যাওয়ারনেস তৈরি করা, একটা ওয়ার্ল্ড ওপিনিয়ন উনি তৈরি করলেন এই সময়টা। নষ্ট যায়নি, এই সময়টা উনি কূটনৈতিক ভাবে একটা অভিযান করছিলেন তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন। আর জেনারেল মেনাক শাহ সেই সময় তার যুদ্ধের সে প্রিপারেশন নিচ্ছিল, কারণ শীতের সময় বাংলার ভূমি আমরা সবাই জানি বর্ষাকালে জলের প্রদেশ, এখানে বর্ষার সময় অভিযান নড়চড় করা অসম্ভব। সেই জন্য উনি খরার সময়টা নিয়েছিলেন জেনারেল মেনাক শাহ, যে শীতের সময় করতে হবে, এবং এই 4-5 মাস যেটা আছে সেই সময় ভালো করে ইন্টেলিজেন্স গ্যাদার করে, কারণ আমরা সবাই জানি মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী যেটা বাংলাদেশের, এখন তো বাংলাদেশের চেহারা অন্যরকম হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের যারা সত্যিকারে যারা ভারতকে এর জন্য ভারতকে যারা ভালোবাসে বাংলাদেশের মধ্যে, তারা সবসময় বলে মুক্তি যোদ্ধা ছিল এবং মিত্র যোদ্ধা ছিল। ওরা নিজেরাই বলে ইন্ডিয়ান আর্মির অনেক লোকেরা সেই তখন ইউনিফর্ম ছাড়াই প্লেন ক্লোথে তারা তখন ইস্ট পাকিস্তানে ঢুকে পড়েছিল, তারা মিত্র বাহিনী ছিল, ইন্ডিয়ান আর্মিকে তারা মিত্র বাহিনী বলতো। এখন তার বলবে না ইউনুসের এই অপদার্থ, ইউনুসের সমতার এইসব শব্দ ব্যবহার হবে না, কিন্তু বাংলাদেশে ওদের ইতিহাসে এইভাবে প্রথম থেকে লেখা আছে, ইন্ডিয়ান আর্মি ওরা মিত্র বাহিনী বলতো, আর ওরা নিজেরা যে যুদ্ধটা করছিল সেটা মুক্তি বাহিনী ছিল। মনে রাখতো প্রায় 2000-এর মতন মিত্র বাহিনী মানে ইন্ডিয়ান সোলজারও কিন্তু এই অভিযানের মধ্যে তারা কিন্তু শহীদ হয়েছে, হুতাত্মা আছে, প্রায় 2000 ভারতীয় সৈনিকদের কিন্তু বলিদান আছে এই অভিযানে, যুদ্ধ হলে হবে। মানে আমাদের তো সেটা তো আমাদের পশ্চিমবঙ্গের আপনার বনগাঁর ওই দিক দিয়ে যাওয়া হয়েছিল, আমাদের সেটা পশ্চিমবঙ্গের বর্ডারেই পড়ছে, এবং বনগাঁর সে বর্ডার দিয়ে যাওয়া হয়েছিল, সেই জায়গাটা আমিও গিয়েছিলাম, দেখেছি, ওটা ঐতিহাসিক জায়গা। কিন্তু আমার মনে হয় অনেকেরই সীমান্ত দর্শনে গিয়ে ওটা দেখা দরকার। আর আমরা সীমান্ত চেতনা মঞ্চ থেকে 16ই ডিসেম্বর একটা র্যালি করছি, বাইক র্যালি, পুরো সীমান্ত দর্শনে যাচ্ছে। আমি সবাইকে বলবো বাইক র্যালিতে সবাই যোগদান করুন। এই যে বর্ডার গুলোতে না গেলে আপনারা বুঝতে পারবেন না যে ওখানে যে কাজকর্মগুলো যেভাবে পিছিয়ে আসছে, যেভাবে আমরা এই হিন্দু অন্য সম্প্রদায় ঢুকে পড়ছে, এই জায়গাটা আপনাদের অবশ্যই যাওয়া দরকার। এবং আমি বলবো সীমা দর্শনে অবশ্যই সবাইকে যাওয়া দরকার, গিয়ে দেখা উচিত যে ওখানকার পরিস্থিতি কি, আমাদের যে 0 পয়েন্ট থেকে আমরা যে কতটা পিছিয়ে আসছি প্রত্যেকদিন অন্যান্য সম্প্রদায়ের প্রেসারে, সেটা আমার মনে হয় প্রত্যেকের একবার গিয়ে দেখা উচিত, যে আমাদের বর্ডার যদি সুরক্ষিত না থাকে আমরা কিন্তু সুরক্ষিত নেই। বাড়িটার সুরক্ষার জন্য কিন্তু বর্ডার কিন্তু পুরোটাই 100% কিন্তু ডিপেন্ড করে। অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য, সীমান্ত চেতনা মঞ্চের পুরো টিম থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।